স্বাগত নিউজ 24 সকাল 11টার সংবাদে। সাথে আছি আমি আসমাতুলি। পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বাড়ানোর আবেদন করেছে সেতু বিভাগ, তবে বাড়ছে না ব্যয়। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়বে, তবে কত সময় বাড়বে পরীক্ষা নিরীক্ষা শেষে শীঘ্রই জানানো হবে। আর প্রকল্প পরিচালক জানান, মেয়াদ বাড়লেও 2022 সালের জুনেই খুলে দেওয়া হবে পদ্মা সেতু। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। সবগুলো স্প্যান বসানোর মধ্য দিয়ে এরই মধ্যে পুরো দৃশ্যমান 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছর 2022 সালের জুনে উদ্বোধন হওয়ার কথা বহুকাঙ্ক্ষিত এই সেতু। কাজ শেষ হয়েছে 84%। এমন বাস্তবতায় প্রকল্পের মেয়াদ আরো 2 বছর বাড়ানোর আবেদন করেছে সেতু বিভাগ। আবেদনে করোনা ও বন্যাকে কারণ হিসেবে দেখানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব জানান, সময় বাড়ানোর আবেদন পেয়ে এরই মধ্যে পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন করেছেন তারা। সময় বাড়লেও কত সময় বাড়বে তা চূড়ান্ত করতে পরীক্ষা নিরীক্ষা চলছে বলেও জানান তিনি। 1 বছর ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড সহ 30 জুন 23 পর্যন্ত মেয়াদ বৃদ্ধির একটা প্রস্তাব পাঠিয়েছে। যে তারা যে সময়টা চেয়েছেন আর আমাদের বাস্তব দেখা, এই দুটো আমরা অ্যালাইন করে দেখব যে সত্যিকার অর্থে তবে সময় বৃদ্ধির প্রয়োজন রয়েছে, এটা আমরা মোটা দাগে আমরা আজ করতে পেরেছি। এখন যে সময়টা চাওয়া হয়েছে সেটাই আমরা আমাদের দেখার আলোকে আমরা এটা বিশ্লেষণ করে আমাদের সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেব। পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 জুন, আর 2022 জুনে সেতু উদ্বোধনের লক্ষ্য সরকারের। প্রকল্প পরিচালক বলছেন, মেয়াদ বাড়লেও ঘোষিত সময়ে সেতু দিয়ে চলবে যানবাহন। যদি আবার আমাকে 22 পর্যন্ত বাড়ায়, তাহলে আমি পরে আমাকে না দেয় উদ্বোধন করার পরে ঠিক আছে বাড়ি চলে যাবে, আমরা বাড়ি চলে যাব। আমাদেরকে চেয়ার টেবিল গাড়িগুলো বুঝিয়ে দিতে হবে কাউকে। আমি বলতে পারবো স্যার যে 2022 জুনে উদ্বোধনের আশা আছে। এখন আশা আছে, এটাই আমাদের টার্গেট। সবশেষ সংশোধনী অনুযায়ী পদ্মা সেতুর সড়ক ও রেল প্রকল্প বাস্তবায়নে 30,193 কোটি টাকা ব্যয় হচ্ছে। সেতু বিভাগের আবেদনে মেয়াদ 2 বছর বাড়লেও এই ব্যয়ের মধ্যেই প্রকল্পটি শেষ হওয়ার কথা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। রাজধানীর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু করেছে বিএনপি। সরাসরি যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবে। আপনারা জানেন 62 শিক্ষা আন্দোলন সফল হয়েছিল অনেকের শহীদের রক্তের বিনিময়ে। আপনারা জানেন 69 গণঅভ্যুত্থান সফল হয়েছিল অনেকের রক্তের বিনিময়ে। 71 মুক্তিযুদ্ধ লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা সেদিন পেয়েছিলাম স্বাধীনতা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বৈরাচারের পতন করেছিল সেদিন সালিমে তলোয়ারের ফটো বসে নিয়ে জয়নাল জাফর দিবানি সহ শহীদ জাহাদ ডাক্তার মিলনের রক্তের মধ্য দিয়ে, নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে সেদিন আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম। আজকেও আমরা বলতে চাই, মনে করিয়ে দিতে চাই, শেখ হাসিনা ওয়াজেদ আজকে জনগণের ভোটাধিকার তুমি কেড়ে নিয়েছ। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই ঢাকার রাজপথে এই 2021 সালে আরেকটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা তোমাকে বিদায় করা হবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, নিরপেক্ষ সরকার গঠন হবে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, সমাবেশে আমরা সমাপ্তি থেকে আমাদের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সারা দেশের কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যোদ্ধা এবং সকলের প্রতি যারা সেই দিন জাতির পিতাটাকে সাড়া দিয়েছিলেন। মার্চ মাস আমাদের বিজয়ের মাস, স্বাধীনতার মাস। 50 বছর আমরা পূর্ণ করতে যাচ্ছি। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, যে চিন্তা চেতনা জাতির পিতা ছিল এবং যেভাবে তিনি পরিকল্পনা নিয়েছিলেন, একটা দ্রুত বিধ্বস্ত দেশ গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করেছিলেন। দুর্ভাগ্য এদেশের মানুষের যে সেটা তিনি সম্পন্ন করে যেতে পারেননি।
কারণ আপনারা জানেন যে 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়নি, একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মৃদুকে হত্যা করেছে, আমার ভাই কামাল জামাল রাসেল, আমার একমাত্র চাচা আবু নাসির সহ আমাদের পরিবারের ওই 32 আমার বাড়িতে যা ছিল কেউ তো বেঁচে থাকিনি। এমনকি একই সাথে আমার মেজো ফুপুর বাড়ি, সেজো ফুপুর বাড়ি, ছোট ফুপুর বাড়িও আক্রমণকারী পরিবারের প্রত্যেকটা পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডে আমরা আপনজন হারিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ কি হারিয়েছিল সেটাই আপনারা ভেবে দেখবেন। যে সম্ভাবনা নিয়ে এদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল তা সব নস্যাৎ করে দেওয়া হয়। স্বাধীনতা বিরোধী, খুনি, জাতির পিতার হত্যাকারী, স্বাধীনতার সময় মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর রাজাকাল আশাস করে এদেশের মানুষের উপর অত্যাচার চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, অগ্নিসংযোগ করেছিল, লুটপাট করেছিল, নারী ধর্ষণ করেছিল, মূলত তারাই ক্ষমতায় আসে। যারা এদেশের স্বাধীনতাই চায়নি, তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করবে এটা কোনোদিন আশা করা যায় না, তারা করেনি। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। যখন 21 বছর পর আমি সরকার গঠন করার সুযোগ পেলাম, কারণ আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, 6 বছর দেশে আসতে পারিনি, কারণ তখনকার সরকার জিয়া রহমান আমাকে আসতে দেয়নি। আর আমার ছোট বোনের পাসপোর্ট তো সে ক্যান্সেলই করে দিয়েছিল, পাসপোর্টটাও দেয়নি। যখন আমি আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত করলাম, আমি আসলাম, আসার পর থেকে গ্রামগঞ্জ ঘুরেছি এবং একটাই লক্ষ্য ছিল যে জাতিপিতার স্বপ্নে সোনার বাংলা গড়তে হবে, আমাকে দেশের মানুষের দুঃখ দূর করতে হবে। সেজন্য কী কী কাজ করণীয়, তিনি যে কাজগুলি করতে চেয়েছিলেন, যে কাজগুলি শুরু করেছিলেন, সেই কাজগুলি আমি একে একে শুরু করি। এবং আজকে আমি আপনাদের এদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, সেবা করার সুযোগ দিয়েছেন। প্রথম 5 বছর যখন ক্ষমতায় ছিলাম, 96 থেকে 2001 কমিউনিটি ক্লিনিক আমরা প্রতিষ্ঠা করি, মানুষ বিনা পয়সায় সেবা পাওয়া শুরু করে, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া শুরু করেছিলাম। কিন্তু স্বাভাবিক 2001-এ বিএনপি জামাত জোট যখন ক্ষমতা আসে এটা বন্ধ করে দিল, মানুষের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ সব বন্ধ হলো। এবং কমিউনিটি ক্লিনিকের বিল্ডিংগুলিতে সেখানে মানে হয় গরু ছাগল অথবা চোরের আড্ডা এইসব হতো। যাক, দ্বিতীয়বার যখন সরকার গঠন করলাম 2008 নির্বাচনে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিল, আমরা 2009 সরকার গঠন করলাম। তারপর থেকে আবার আমরা শুরু করেছি এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আর তারই আলোকে আজকের এই কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হয়েছে। আমাদের চক্ষু বিশেষজ্ঞ তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে ডাক্তার মুদাসসির আলী সাহেব বসে আছেন, দিন মোহাম্মদ আছে, ডাক্তার মোস্তফা আছে এবং আরও সকলে মিলে যে কাজ করেছেন, বিশেষ করে আমাদের এই যে বাংলাদেশ যে ন্যাশনাল আই কেয়ার, এরা সবাই মিলে, তাদের এটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা কমিউনিটি ক্লিনিক থেকে যেভাবে 30 প্রকার ঔষধ বিনামূল্যে পয়সা দিচ্ছি, চিকিৎসা সেবাটা করে দিচ্ছি, ঠিক সেখান থেকে আবার চক্ষু সেবাটা করে দেওয়া। অন্ধজনের দেহ আলো, তো অন্ধজনকে আলো দান করা, এর থেকে বড় কাজ তো আর কিছু হতে পারে না। কাজে আমরা সেই চিন্তা থেকেই এই পদক্ষেপ নিয়েছি এবং সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে এই সুযোগটা সৃষ্টি করা হয়েছে। কাজে আমি আপনাদের বলবো যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অনেকে ঠিকমতো চক্ষু সেবাটা নিতেও পারে না, আর আসলে বুঝতে পারে না কি হলো, বা অন্ধত্ব তাদের জীবনটাকে একেবারে মানে অর্থহীন করে দেয়। কিন্তু এই সেবার মধ্য দিয়ে আমি মনে করি যে তাদের এই চিকিৎসা সেবাটা পেলে পরে তার জীবনটা অন্তত তারা অর্থবহ হবে, সুস্থ হতে পারবেন, সেই সুযোগটা পাবেন। সেই জন্য আজকে আমাদের এই উদ্যোগ, এটা মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করেই আমরা আরও আন্তরিকতার সাথে এই ব্যবস্থাটা নিচ্ছি। প্রথমে যে একটা হাসপাতাল গড়ে তোলা হয়েছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, আমি ডাক্তার মুদাসসির আলী যিনি উপদেষ্টা ছিলেন এবং এখন তিনি কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারপারসন, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং ছোট্ট পরিসরে শুরু করেন। কিন্তু 2001-এ সেটাও বাধাগ্রস্ত হয়েছিল, তার কাজও প্রায় বন্ধই হয়ে গিয়েছিল,
যা হোক আমরা দ্বিতীয়বার আসাতে এটা চালু হয়েছে। অন্তত আমাদের চক্ষু সেবার যে লোকবল প্রয়োজন সেই চাহিদাটা পূরণ করবে। তাছাড়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতাল আমি তৈরি করে দিয়েছি। তাতে আমাদের শুধু সেবা দিতে গেলে হবে না, আমাদের তো দক্ষ জনবলও লাগবে, সেরকম চক্ষু ডাক্তার লাগবে। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। কাজে আমি মনে করি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় চতুর্থ সেক্টর প্রোগ্রাম অর্থাৎ 4th HPNSP এর আওতায় অপারেশনাল প্ল্যানগুলি যে নেওয়া হয়েছে, ন্যাশনাল আই কেয়ার একটা আমি মনে করি এটা সফল হোক, এবং এ পর্যন্ত যে কাজগুলি করা হয়েছে সেটা অত্যন্ত সাফল্য পেয়েছেন। আর আমরা যেটা চাই যে সাধারণ মানুষ যার হয়তো আসলে চক্ষু চিকিৎসা অনেক খরচ, এই খরচটা দিতে পারে না, কিন্তু এদেশের নাগরিক তারা চিকিৎসা পাবে না। আমি শুধু প্রধানমন্ত্রী না, আমি তো জাতির পিতা কন্যা, সেই হিসেবে মনে করি আমার দায়িত্ব, এবং সেই দায়িত্বই আমরা পালন করার চেষ্টা করে যাচ্ছি। আমরা প্রথম শুরু করেছিলাম গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল প্রশিক্ষণ কেন্দ্র করে সেখানে 4টি জেলায় 20টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টার, এটা 2018 সালে উদ্বোধন করা হয়। এবং ধাপে ধাপে আমরা এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আমরা করব। আরেকটা বিষয় হচ্ছে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ফলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাইকে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসা নিতে বিশেষজ্ঞ ডাক্তারের কাছেই যেতে হয় না, বরং নিজের জায়গায় বসে বা কমিউনিটি ক্লিনিকে বসে চিকিৎসাটা পেতে পারেন। অর্থাৎ টেলিমেডিসিনের ব্যবস্থাটা সেটাও কিন্তু করে দেওয়া হয়েছে, যার ফলে আজকে চিকিৎসা পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। আমরা আরেকটি কাজ করেছিলাম, সেটা হলো আমাদের জন্মান্ধতা খুব বেশি ছিল। এই জন্মান্ধ দূর করবার জন্য প্রসূতি মা তাকে চিকিৎসা দেওয়া এবং ঠিক প্রসবের আগে মাকে ইনজেকশন এবং চিকিৎসা দেওয়া, সেটা কিন্তু আমরা প্রথমে শুরু করি, যার ফলে এই জন্মান্তর তো অনেকটা দূর হয়ে গেছে। আপনারা জানেন যে সেটার জন্য এক হচ্ছে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা, আরেকটা হচ্ছে যে কারণে এই জন্মান্ধ হয় সেটার জন্য মাকে প্রসূতি মায়ের চিকিৎসার ব্যবস্থা নেওয়া। সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা নিয়েছি এবং সেই চিকিৎসাটা আমরা দিচ্ছি, এবং ইনজেকশনটা আগেই দিয়ে দিই, ঠিক প্রসবের আগে দিয়ে দেওয়া হয়, যাতে করে শিশুরা কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। সেই ব্যবস্থাটা আমরা শুরু করে দিয়েছিলাম এবং তার ভালো রেজাল্ট আমরা এখন পাচ্ছি। আমরা চেষ্টা করি আমাদের দেশ এগিয়ে যাবে এবং মানুষ সেবা পাবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। কারণ বাংলাদেশকে যদি আমরা সুস্থভাবে করতে চাই, তাহলে আমার সুস্থ মানুষও দরকার। আমরা ভিটামিন এ খাওয়ার ব্যবস্থা করেছি, আমরা কৃমির ওষুধ দিচ্ছি, আমরা বিভিন্ন টিকাগুলি দেওয়া হচ্ছে, যাতে এই সমস্ত বিভিন্ন রোগের থেকে ডিপিটি সহ অন্যান্য টিকা, যক্ষ্মা টিকা সবই দেওয়া হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে মানুষের প্রতিটি ক্ষেত্রে যাতে মানুষ সুস্থ থাকতে পারেন সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। করোনা ভাইরাস ইতিমধ্যে আমাদের দেশে যথেষ্ট ক্ষতি করেছে, এবং তারপরেও আমরা চেষ্টা করছি শুরু থেকে। সেখানে বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, মাস্ক পরে থাকা, এই নিয়মগুলি মানতে হবে। যদিও আমরা টিকা দেওয়া শুরু করেছি, টিকাদান কর্মসূচি অব্যাহত আছে, তবে টিকা দেওয়ার সময় আমি একটা কথা বলবো, প্রত্যেকের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারা সেন্টারে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, করে আপনাদের অপেক্ষা করতে হবে। যখন আপনার সময় আসবে, ডাকবে, তখন আসবেন। এখানে কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু কখনো করবেন না, এ পর্যন্ত হয়নি, এর জন্য না হয় সে ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। ইতিমধ্যে আমরা চক্ষু রোগীদের যেমন ছানি পড়া বা গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা শিশু চক্ষু রোগ, আঘাতজনিত চক্ষু রোগ বা পাওয়ার চশমা, এই ধরনের বিভিন্ন সেবা সম্পূর্ণভাবে সরকারি ব্যবস্থাপনায় কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 90টা কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে প্রায় 5 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক চক্ষু চিকিৎসা সেবার আওতায় আনা সম্ভব হয়েছে। প্রায় 4,50,000 কমিউনিটি ভিশন সেন্টার থেকে চোখের বিভিন্ন ধরনের জটিল রোগের চিকিৎসা সেবা গ্রহণ করে যাচ্ছেন। আর কমিউনিটি ভিশন সেন্টারে কর্মরত প্রশিক্ষিত 2 জন সিনিয়র স্টাফ নার্স উন্নত প্রযুক্তি ব্যবহার করে বেইজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের কাছে চক্ষু রোগীদের রোগের সমস্ত
তথ্য প্রদান করেন এবং রোগীর সঙ্গে চক্ষু বিশেষজ্ঞের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। যেমন আমি এখন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে কথা বলছি, ঠিক এভাবেই কিন্তু আমরা চক্ষু চিকিৎসাটাও দিয়ে যাচ্ছি। কাজেই যে আমাদের বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, আর বঙ্গবন্ধু স্যাটেলাইট 1ও আমরা উৎক্ষেপণ করেছি, ব্রডব্যান্ড এবং বিভিন্ন লাইন আমরা করে দিয়ে সেই সুযোগটা আরও আমরা বৃদ্ধি করছি এবং ব্যবস্থা করেছি। কাজে চিকিৎসা সেবাটা আমরা আসলে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছি এবং সেই সাথে আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এই সেবাটা দেওয়ার ব্যবস্থাটা আমরা পর্যায়ক্রমিকভাবে করে দেব। আর ইতিমধ্যে আরও 10টি কমিউনিটি ভিশন সেন্টার স্থাপনেরও চিন্তা আছে এবং সে পদক্ষেপ আমরা নিচ্ছি এবং এর জন্য আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবেন। আমরা আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমরা তা নিচ্ছি এবং ভারতের আপনারা জানেন যে অরবিন্দ আই হসপিটালের সাথেও আমাদের চুক্তি হয়েছে এবং তারা আমাদের সহযোগিতা করে যাচ্ছে, তাদের পরামর্শ আমাদের কাজে লাগছে, সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর সেই সাথে সাথে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব শিক্ষায়, দীক্ষায়, স্বাস্থ্য সেবায় মানুষ সুন্দরভাবে বাঁচবে। আর তাছাড়া আপনারা জানেন যে মুজিব বর্ষে এবং আমাদের সুবর্ণ জয়ন্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। যেভাবে পারি গরিবানা হালে হলেও অন্তত একটা ঘর তৈরি করে দেওয়া, সে কাজও আমরা কিন্তু শুরু করেছি। ইনশাআল্লাহ এদেশের কোনো মানুষ গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না। নদী ভাঙায় প্রতিনিয়ত মানুষ জমি হারাচ্ছে, ঘর হারাচ্ছে। যারা নদী ভাঙায় ক্ষতিগ্রস্ত হয় তাদেরকেও জমি এবং ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাজেটে আলাদাভাবে 100 কোটি টাকা আমরা রেখেছি। কাজে সেদিকেও আমাদের দৃষ্টি আছে, কারণ এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশ, তিনি এই দেশ স্বাধীন করেছেন দুঃখী মানুষের কষ্ট দূর করবার জন্য এবং সেটাই আমাদের দায়িত্ব এবং সেইটা আমরা পালন করে যাচ্ছি। আর আজকে কমিউনিটি ক্লিনিক আপনারা জানেন যে এখানে মানুষ কিন্তু 30 প্রকার ওষুধ পাচ্ছে এবং সেবা পাচ্ছে। এমনকি বিশেষ করে আমার মা বোনেরা এখন আর কারো মুখাপেক্ষি হয়ে বসে থাকতে হয় না যে কবে কে হাসপাতালে নিয়ে যাবে, নিজেরা পায়ে হেঁটেও যে চিকিৎসা সেবা নিতে পারেন। এটাই ছিল আমাদের লক্ষ্য, সেটা আমরা খুব সফলভাবে করতে পেরেছি। এটা সম্পূর্ণ আমি নিজের চিন্তা থেকেই করেছিলাম, যে জাতির পিতা সবসময় যে বলতেন যে তিনি যেভাবে করতে চান বাংলাদেশে, সেই চিন্তা থেকেই এটা করা। কাজে আমি সত্যিই ধন্যবাদ জানাই আজকে যে একটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, তার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, চিকিৎসা সেবা মানুষের ঘরে আমরা পৌঁছে দিতে পারছি। আর মানুষের চক্ষু চিকিৎসা মাধ্যমে যেমন সুস্থ করে দেওয়া আর অন্ধত্ব থেকে মানুষকে রক্ষা করা এবং আবার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া, এবং সবই কিন্তু আমরা বিনা পয়সা করে দিচ্ছি। কাজে সকলকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ইনশাআল্লাহ বাংলাদেশ আমরা এখন উন্নয়নশীল দেশ। জাতির পিতা যে দেশের স্বপ্ন দেখেছিলেন, আমরা সেই স্বপ্ন আজ বাস্তবায়নের আসলে বাস্তবায়নের একটা ধাপ উপরে আমরা চলে এসেছি। আজকে গণভবন থেকে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আমরা আবার চলে যাব জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি সমাবেশে। সেখানে বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুগণ, আসুন আমরা আজকে সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই। কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। ইনশাআল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই হোক আজকে আমাদের শপথ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশের সরকার। প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন জাতীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধে জিয়ার সক্রিয় অংশগ্রহণ নিয়ে আজ যারা প্রশ্ন তুলছে, নিজেদের খোঁড়া ইতিহাসের এই গর্তে ভবিষ্যতে তাদের পতন হবে আরও ভয়ঙ্কর। একান্ত সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার দাবি, দেশের সব রাজনৈতিক দলই এক ব্যক্তিকেন্দ্রিক
কিন্তু বিএনপি এক ব্যক্তির সিদ্ধান্তে চলে না। নয়ন বড়ুয়া জয়ের নেয়া সাক্ষাৎকারটি তুলে ধরছেন তৌহিদ শান্ত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর পদায়ন ঘটে 2016 সালে। বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির রাজনীতির ওপেন সিক্রেট হলো দলটি এই নগরীতে দুই ধারায় প্রবাহিত। দুই ধারার কেন্দ্রবিন্দুতে দুই নেতা, একজন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এবং অপরজন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির এই নেতা বলছেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাই অবান্তর। সেক্টর কমান্ডাররা সাধারণত নিজেরা যেতে হয় না, কিন্তু উনি নিজে যুদ্ধক্ষেত্রে জীবনের বাজি রেখে যুদ্ধ করেছেন। তো যারা প্রশ্ন করছে তারা তো মুক্তিযোদ্ধাদের অপমান করছে, এবং তারা যে ধরনের কথা বলছে সেই ধরনের কথার মাধ্যমে ভয়ঙ্কর এই কিছু বিষয় ভবিষ্যতের জন্য তারাই কিন্তু সেই করতে পড়বে। তার দাবি, দেশে এই মুহূর্তে একমাত্র বিএনপি দলের ভেতরে গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক সিদ্ধান্ত নেয়। কোনো এক ব্যক্তির সিদ্ধান্ত বিএনপিতে হয় না, যেটা বাংলাদেশের অন্যান্য দলে হয়, এবং প্রত্যেক সপ্তাহে আলোচ্য সূচির মাধ্যমে, ওয়ার্কিং পেপারের মাধ্যমে আলোচনা করে বিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত নেয় প্রতি সপ্তাহে। 2001 থেকে 2004 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট আমলে বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। সাবেক এই মন্ত্রী বলছেন, দেশে এখন চলছে লুটপাটের অর্থনীতি। যে লুটপাটের অর্থনীতির একটা কালচার তৈরি করেছে, এখানে সাধারণ মানুষের ভূমিকা খুব কঠিন হয়ে যাবে। যতই দিন যাবে এটা আরো কঠিনতর হবে। তিনি বলেন, সরকারের নির্যাতন নিপীড়নের কারণে জনগণ এখন মুক্তির পথ খুঁজছে। তৌহিদ শান্ত, নিউজ 24। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।